আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে এখনো কোনো নির্বাচন হয়নি। 12ই ফেব্রুয়ারি আদৌ কি নির্বাচন হবে এখনো 100% শিওর না, এবং নির্বাচনের পরে কোন দল সরকার আসবে সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু এই নির্বাচনের আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ সাহেব পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি হঠাৎ করে পালিয়ে যাওয়ার কেন চেষ্টা করছে, কি এমন কাজ করেছে উনি পালিয়ে যেতে হবে, কিন্তু পালিয়ে যেতে পারেনি, তিনি কট খেয়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে উনি যাতে বিদেশ চলে যেতে না পারে তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং দুদক থেকে বলা হচ্ছে ওনার নামে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ আছে। ওনাকে এই জায়গায় বসিয়েছে কে? এই জায়গায় বসিয়েছে এই মাহফুজ আলম, এই টোকাই, আসিফ মাহমুদ এরাই। আর এই এজাজ সাহেবকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি হচ্ছেন হিজবুত তাহরীর সাবেক নেতা, হয়তোবা এখনো হিজবুত তাহরীর বর্তমান নেতা হতে পারে। ওনার মতো নিষিদ্ধ সংগঠনের মতো একজন নেতাকে কেন এই সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হলো? বসানোর পরে তো ওনার মতো নেতারাই এরকম দুর্নীতি করবেই, 1000 কোটি টাকা লোপাট করবেই। করবে না? করবে তো। চুপচাপ এই 15-16 মাস ধরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, টাকা কামানো শেষ। এখন 12ই ফেব্রুয়ারি যখন দেখেছে নির্বাচন হবে, চুপিসারে বিদেশ পালিয়ে যেতে চেয়েছে, কিন্তু কট খেয়ে গিয়েছে। হয়তোবা উনি কট খাওয়ার পিছনে বিএনপির ইন্ধন আছে। বিএনপি যাদেরকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যদি সত্যি নির্বাচন হয়ে যায়, যাদেরকে ধরবে আগে থেকে টার্গেট করে রাখছে, যাতে তারা বিদেশ পালিয়ে যেতে না পারে। সাবেক বিচারপতি খায়রুল হক সহ আরো অনেক বিচারপতিকেও বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদের সকলকে হয়তো বিএনপি মনে করছে তারা ক্ষমতায় আসবে, তারা তখন এদেরকে ধরবে। আগে থাকতেই তাদেরকে বিদেশ যাতে পালিয়ে যেতে না পারে নিষেধাজ্ঞা জারি করিয়ে দেওয়া হয়েছে, সিস্টেমেটিক ভাবে দুদককে দিয়ে, আরো বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে। এই খেলায় চলতেছে। এখন মেইন কথা হচ্ছে বিএনপি হিউজ পরিমাণ টাকা দরকার নেতাদের, কারণ 19 বছর ক্ষমতায় ছিল। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে এবং সারা বাংলাদেশের মধ্যে বিএনপিকে সাংগঠনিকভাবে দাঁড়িয়ে করাতে হবে। দাঁড় করানোর ক্ষেত্রে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টাকা, আর সেই টাকাগুলো আসবে এই এজাজের মতো লোকদের কাছ থেকে, কারণ তারা ভঙ্গুর একটা দেশের মধ্যে 5 আগস্টের পরবর্তী সময় ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। এই সমন্বয়ক গুলাকে মেরে মেরে টাকা বাইর করবে, এজাজদের মতো এই প্রশাসকদের কাছ থেকে টাকা বাইর করবে। সাবেক অনেক বিচারপতি আছে যারা 1000 কোটি টাকা কামিয়েছে, তাদের কাছ থেকে টাকা বাইর করবে। মোটামুটি প্রভাবশালী যারা পয়সালা আছে, 5 আগস্টের পরবর্তী সময় সুবিধা নিয়েছে, এবং আওয়ামী লীগের সাবেক যারা কর্মী আছে, প্রভাবশালী টাকা পয়সা আছে, তাদেরকে ভয় দেখিয়ে টাকা পয়সা বাইর করবে এবং বলবে যে আমরা আপনার ব্যবসা দেখবো, আমাদেরকে টাকা দেন, ওইখান থেকে আপনাদেরকে লাভের কিছু টাকা দিব, কোনো কথা বলিয়েন না। এভাবে করে বিএনপি এখন সামনের দিকে আগাচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এজাজের মতো লোকদেরকে ঢাকার মতো একটি জায়গায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক বানানো হয়েছে, পূর্ণমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। ওটাই বাদ দিলাম, প্রতিমন্ত্রী পদমর্যাদা তো দেওয়া হয়েছে। কেন ভাই? ওনাকে কেন বসাতে হবে? বাংলাদেশে কি আর যোগ্য লোকের অভাব ছিল? নিষিদ্ধ একটি সংগঠনের সাবেক নেতাকে কেন বসাতে হবে? আমি তখনও কিন্তু যখন বসিয়েছে এই নিয়ে প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে বিস্তারিত ভিডিও করেছিলাম, কিন্তু দেখেন খাল কেটে কুমির এনেছে। এরা দুর্নীতিগ্রস্ত, এরা টাকা লোভী। যত ধরনের দুর্নীতি লোপাট করা দরকার ছিল বাংলাদেশের টাকা, সকল কিছুই তারা করেছে। এখন শেষ পর্যায়ে এসে টাকা টুকা নিয়ে তল্পি তল্পা গুছিয়ে বিদেশ পালিয়ে যেতে চাচ্ছে। ওই না 5 আগস্ট পরবর্তী সময় ডিসি বলেন, এসপি বলেন, যত জায়গায় প্রশাসক বসানো হয়েছে সকলকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। সকলে কিন্তু 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। দেশে আইনের শাসন ছিল না, সকলে ভয়ে ছিল, জনগণ চুপচাপ ছিল, তারা সিস্টেমে চুপিসারে টাকা কামিয়ে নিয়েছে। এই টোকাই সমন্বয় যতগুলো আছে এনসিপির নেতা, সকলকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে হবে। এরও যাতে কোনো রকমে বিদেশ পালিয়ে যেতে না পারে, তাদের পাসপোর্ট জব্দ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, যে ক্ষমতায় আসুক, মোটে তারা বিদেশ যেতেই পারবে না। যে দল ক্ষমতায় আসুক, আজীবনের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে হবে, কারণ তারা 1000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে। তারা অবস্থা খারাপ দেখলে তারা পালিয়ে যাবে। কথা বুঝেন নাই? এজাজের মতো, এজাজ একটা কর্পোরেশনের প্রশাসক, সে পর্যন্ত ভয়ে পালিয়ে যাচ্ছে। চিন্তা করুন, এজাজকে পার্সেন্টেজ দিয়ে এই জায়গায় আসে নাই, এসেছে। প্রশাসক ছিল যে সে যদি 1000 কোটি টাকা কামায় বা 2000 কোটি টাকা কামায়, এখানেও 300-400 কোটি টাকা এ টোকায় সমন্বয়কদেরকে দিয়ে খেয়েছে বা অন্যান্য উপদেষ্টাদেরকে দিয়েছে। তা না হলে তাকে প্রশাসক বসানো হয় না।
কথা বুঝেন না, তার সাথে কথাবার্তা ঠিক করে তোকে প্রশাসক বসানো হয়েছে যে আপনাকে প্রশাসক বসাবো, যা টাকা লোপাট করবেন, যা টাকা দুর্নীতি করবেন আমাদেরকেও দিবেন, আপনিও খাবেন। এভাবেই করে বাংলাদেশটা এই 16-17 মাস চলেছে, এখনো চলছে। এখনো আদৌ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা আমরা সেটা বুঝতে পারছি না। তার আগে সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। হাহা, সোনার বাংলাদেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়। আমরা মনে করেছি 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, অন্তত বাংলাদেশটা অনেক কিছুতে পরিবর্তন ঘটাবে। যাই হোক, খারাপ লাগলো মোটামুটি এটা মনে করেছি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি শেখ হাসিনার আমলে যা ছিল তার থেকেও খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। যতই সময় গড়িয়েছে ততই বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়েছে, যতই সময় গড়িয়েছে ততই আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল হতে শুরু করে দিয়েছে, যতই সময় গড়িয়েছে ততই দুর্নীতির পরিমাণ বাংলাদেশে বেড়েই চলেছে। সমন্বয়কদের, এই টোকাইদের, এনসিপি নেতাদের বেয়াদবি বেড়েই চলেছে। বাকি বিশ্বটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা এমন ভাবে করতে চাচ্ছে যাতে বাংলাদেশের মধ্যে নারীরা গৃহবন্দী হয়ে যায়, যাতে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাথা তুলে কথা বলতে না পারে। তারাই বাংলাদেশ চালাবে, তারাই বাংলাদেশে যা বলবে তাই হবে। প্রত্যেকটা জায়গায় তারা এই কাজগুলা করার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের আমরা তরুণ সমাজ, আমাদের মতো গুটি কয়েক তরুণরাই এর প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ জনগণ ঘরে বসে বসে ললিপপ খাচ্ছে। আরে ভাই, সত্য কথা বলতে হবে, এই পাকিবিজদের বিরুদ্ধে লড়তে হবে, এরকম দুর্নীতিগ্রস্ত প্রশাসকদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু এই এজাজ সাহেব এরকম দুর্নীতিগ্রস্ত হয়েছে তা না, বাংলাদেশের এইরকম হাজারো এজাজ তৈরি হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়। ওই সকল দুর্নীতিগ্রস্ত এজাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কথা বুঝেন না? অন্তত তো প্রতিবাদ তো করতে পারেন। আল্লাহ তাআলা যারা প্রতিবাদ করে, আল্লাহ তাআলা যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে কথা বললে খুশি হন। কথা বুঝেন নাই? আমরা তো মুসলিম, প্রতিবাদ তো করতে পারি, সত্য কথা তো তুলে ধরতে পারি, প্রপাগান্ডা তো সরানোর কিছু করা দরকার নাই। তাই নয় কি? ঘরে বসে অন্তত গালাগালি না করে সত্য তুলে ধরুন, সকলে যাদের জায়গা থেকে প্রতিবাদ করুন। অন্তত তখন তারা ভয়ে থাকবে, দুর্নীতি করতে সাহস পাবে না। কিন্তু সময় অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর প্রতিবাদ করেও লাভ নাই। যা টাকা কামানো, যা দুর্নীতি করার করে ফেলেছে, এখন আরো তারা দেশটাকে ধ্বংস করবে। সেটা যাতে করতে না পারে আপনারা রুখে দেওয়ার চেষ্টা করুন। আমরা আপনাদের পাশে আছি তরুণরা, যে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করুন, তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করুন। তারা দেশটা ধ্বংস করতে যাতে না পারে। আমরা তাদেরকে আর দেশটা ধ্বংস করতে দিব না। তারা পাকিস্তানের হাতে দেশটাকে তুলে দিয়েছে, আমেরিকার হাতে দেশটাকে তুলে দিয়েছে। আমরা স্বাধীন দেশ হলো, এখন আমরা পরাধীনের মতো বসবাস করছি। আমাদের দেশটা এখন নিয়ন্ত্রণ করছে এই পাকিস্তান, এই আমেরিকা, সিআইএ এবং আইএসআই মিলে দেশটা তছনছ করে দিচ্ছে। বাংলাদেশের সিকিউরিটি বলতে আর কিছুই নেই। এতদিন বলতেন ভারত বাংলাদেশটা শেষ করে দিয়েছে, আমরা যারা সত্য কথা বলতাম আমাদের বলতো ভারতের দালাল। এখন এরা কাদের দালাল? এরা এখন কাদের হাতে দেশটা তুলে দিয়েছে? এ সকল বিষয়কে আপনারা বুঝেন না? ঠিকই বুঝেন। তাদের পক্ষে গেলে ঠিক আছে, তাদের বিপক্ষে গেলে সত্য তুলে ধরলে ভারতের দালাল হয়ে যায়। ভারত বাংলাদেশের জন্য মন্দের ভালো, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, সামনেও বলবো। যেটা সত্য সেটা বলতেই হবে, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি না বুঝে থাকেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।